প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন এই ভ্যালি ২১ রাতে সমসাময়িক বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা আলোচনা করার চেষ্টা করব সমসাময়িক সাম্প্রতিক রাজনৈতিক আলোচিত নানা বিষয়গুলো নিয়ে। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি রাজনৈতিক যে অবস্থান এবং বিরোধী দলগুলোর যে মতামত সরকারের এবং বিরোধী দলের পাল্টাপাল্টি বেশ কিছু দশরূপের জায়গায় রাজনীতি শোকজ বহিষ্কার নানা ধরনের ঘটনা নিয়ে আলোচনা রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেই জায়গাগুলি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এসব বিষয়গুলি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ। আরও সংযুক্ত আছেন তহিদুল হক, শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। তহিদুল হক সাহেব, আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনাটি শুরু করতে চাইব যথারীতি আমাদের স্টুডিও থেকে জনাব হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে, যিনি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মন্তব্য, আমি যদি এভাবে বলি কোট করে, বিশেষ করে সরকার দলীয় বেশ সদস্যদের কাছ থেকে, যেমন বিএনপির রাজনীতি দুর্দিন চলছে এবং বিএনপির আশকারা এবং বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার দুঃসাহস দেখাচ্ছেন। সেই সাথে বিএনপির মধ্যেই আমরা দেখছি মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করার অভিযোগ রয়েছে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের। এই জায়গাগুলো নিয়ে সাম্প্রতিক সময় বেশ কিছু আলোচনা হয়েছে, যদিও আমরা জানি যে সোমবার সংবাদ সম্মেলন রেখেছেন মির্জা ফখরুল সাহেব, হয়তোবা সেখানে আরও বেশি স্পষ্টীকরণ আসবে। তারপরও রাজনৈতিক এই আলোচনাগুলো আসলে আপনার প্রথমেই আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ২১ টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। আসলে আপনি খুব সমসাময়িক সুন্দর প্রশ্ন করেছেন। সেটি হলো এই বিএনপিতে দুর্দিন চলছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্তব্য করেছেন। আমি বলছি যে বিএনপিতে দুর্দিন চলছে না, আওয়ামী লীগে মহা দুর্দিন চলছে। বিএনপি তো আছে, আওয়ামী লীগ তো নাই। মানে আওয়ামী লীগ নাই তার প্রমাণ হলো যে তারা কোথাও ভোট, জনগণের উপরে তাদের কোনো বিশ্বাস নেই। এই যে আমার এখন অতি সম্প্রতি ১০ তারিখে নির্বাচন, ১০ই ডিসেম্বর উপজেলা নির্বাচন। তাহলে আমি যে নির্বাচন ২২শে সেপ্টেম্বর করলাম, সেখানে উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, কিন্তু ভোট ডাকাতি করে এমপি হয়ে গেলেন, এখানে উপজেলা নির্বাচন হলো। বিশ্বাস করেন আপনি? আমার কেন্দ্রে ভোট কাস্ট হচ্ছে ৪% মহিলা। সাবেক মন্ত্রী, যেখানে আমি আগে বলে গেছিলাম ৩,০৬৪ ভোট পেয়েছিল ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর, সেখানে ভোট পেয়েছে ২৬০টি। আলাস ভেলুপাড়া নামক একটা জায়গা আছে পৌরসভার মধ্যে, সেখানে ভোট পেয়েছিল ১৭ কি ১৮০০, ২০১৮ সালের ভিতরে পেয়েছিল, নিয়েছিল আমি ছেড়ে দেওয়ার পর। সেখানে ভোট পেয়েছে ২০২টি। অথচ সানাতে একটা জায়গায় ভোট পেয়েছে ৮৫%। সেই ইউনিয়নে আরেকটা জায়গায় ভোট পেয়েছে হয়তো ২৫%। আবার ওখানে যে উপজেলার চেয়ারম্যান হলেন, তার এলাকায় তার কেন্দ্রে ভোট পেয়েছেন ৮২%। তার ইউনিয়নে আরেকটা জায়গায় ভোট পেয়েছে ৮%। এই যে ভোটের যে এক এক জায়গায় ১% কেন? কারণ হলে এখানে ভোট হচ্ছে না, এটা ইচ্ছা মতো। এবারে আরও মজার ব্যাপার যে আপনি এটা একটাতেও তো আপনার যে ৮২%, ৬০% কোনো মানুষ ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যায় না। একটা জায়গায় ধরেন না, এই চোর ধরার জন্য বেশি জায়গা দরকার না, এটা ভোট চোর ডাকাত। আপনি একটা কেন্দ্রে, আমি বলছি সারার একটা ইউনিয়ন একটা সেন্টার ধরেন, অথবা বড়িচারা সেন্টার ধরেন, উপজেলার চেয়ারম্যান যেখানে কম একটা ৮২% পেশেন্ট দেখেন, ওখানে যদি ২০০ জন মানুষেরও যদি টিপসই থেকে থাকে, তাহলে আমি বলবো যে আমি মনে সঠিক বলতেছি না। মানুষ ভোট কেন্দ্রে যায়ই নাই, কারণ জানে যে আমার ভোট কেন্দ্রে না গেলেও তো হয়ে যাবে। আর বিএনপি যায় না এই কারণে যে আমি ভোট কেন্দ্রে গেলে ভোট দিলেই বাকি, ভোট দিতে লাভ নেই। আপনি চিন্তা করতে পারেন যে আমি ২০১৮ সালে এখানে আমি এসেছিলাম নির্বাচনের পরে। ২০১৮ সালে আমি ঢাকাতে স্কয়ার হসপিটালে ছিলাম, আমাকে আহত করে ঢাকাতে পাঠানো হয়েছিল। ২টার সময় ভোট ছেড়ে দিয়েছিলাম আমার কেন্দ্র, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল কেন্দ্র আবুল কাসেম, সেখানে আমি ভোট পেয়েছিলাম ৩১২২। আচ্ছা। আর আমি এবার ওখানে উপস্থিত থেকে ওই কেন্দ্রে ভোট পেয়েছে বিএনপি ২৭২, আওয়ামী লীগ ভোট পেয়েছে ১৩৮। তাহলে কেন এই তারতম্য? কেন? এবং ওখানে আমি ছেড়ে দেওয়ার পরে আমি ৩২২ ভোট আমার ছিল, কিন্তু আওয়ামী লীগ ১০০০ ভোট মনে পেয়েছিল। আবার ২২শে সেপ্টেম্বরে তারা ১৭-১৮টা ভোট নিয়ে গেছিলো। তাহলে এখন এই জায়গায় কেন? তার মানে এটা ভোট না। আমাদের বিএনপিরা মনে করে যে ভোট দিতে গিয়ে লাভ কি, ভোট দিলে তো রেজাল্ট হবে না। আমি তাই একটা রূপকভাবে বলতেছিলাম, একজনকে বললাম যে তুমি ভোটটা দিয়ে আসো না কেন?
তো ভাই এই যে পুকুরের মধ্যে ঠান্ডা পানির ভিতরে আপনি 5 মিনিট থাকতে হলে ডুব দিয়ে আমি থাকতে রাজি আছি, আমার কষ্ট হবে না। কিন্তু ভোট দিতে গেলে কষ্ট হবে, কারণ আমি ভোটটা ধানের দেবো, রেজাল্ট আপনাকে দিবে না। আরেকজনকে বললাম চায়ের দোকানে চা খাচ্ছ, তোমার সেন্টার তো পাশে, যাও না ভোটটা দিয়ে আসে না, ফাঁকা তো আছে। তো ভোট আমি দিতে যাবো না, কষ্ট লাগে, কথা বলবেন না। এই যে কেটলিতে গরম পানি আছে না চা খাওয়ার জন্য, কেটলির পানি আমার মাথায় ঢেলে দেন, আমার কষ্ট লাগবে না। এই জায়গায় নিয়ে গেছে। তা আমি বিচার দাবি করছি যে একটি নির্বাচনী এলাকায় বা একটা থানা উপজেলা নির্বাচনে 85% ভোট কিভাবে কাস্ট হয় আর 4% ভোট কেন কাস্ট হয়। আচ্ছা আচ্ছা, 3064 ভোট পেল 2018 সালে, এখন সেখানে ভোট পায় 260 ভোট কেন? তো এই যে ভোট ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে ফেলেছে, তার মানে আওয়ামী লীগ নাই। প্রশাসনের লোকজন, আমি চুরাহাটা কেন্দ্রে 260 জন প্রিজাইডিং অফিসার কথা বলেছি, কী অবস্থা না, ভোটার টোটার নাই। অথচ দেখি সেই সমস্ত কেন্দ্রে গেলে 60%, 82%, 85%, 40%, 50% কাস্ট হচ্ছে, কাস্ট তো না, এখানে ছিল মারে না, উপস্থিতি নেই, কিন্তু উপস্থিতি নাই। আগে তো সিল মারতো, এখন ছিল মারে না। এত সিল মারার সময় কোথায়, একটা ঘোষণা দিয়ে দিল। তো এই জন্য বলছি যে আওয়ামী লীগের বিএনপি দুর্দিন চলছে, আওয়ামী লীগের মহা দুর্দিন চলছে। কিন্তু এই যে সম্প্রতি যে অন্তদ্বন্দ্বের ব্যাপার যেটা আমি বলি, এটা খুবই মানে সামনে চলে এসেছে। আমাদের বিএনপি 3-4 জন 5 জন সিনিয়র নেতৃবৃন্দের যে নামটা এসেছে এখানে দেখেন, আমি একটা দলের, ধরেন আমি একটা ছোট পোস্টেই আছি, ধরেন আমি উপদেষ্টা ম্যাডাম খালেদা জিয়ার, আমাকে কথা বলতে সতর্ক হয়ে বলতে হবে। আমি কোথায় যাব, কোন মিটিংয়ে যাব, কোন সমাবেশে যাব, কার সমাবেশ আমাকে চিন্তা করে যেতে হবে। আমাদের যে দুইজনের বৃদ্ধ ভিস্কের শওকত মাহমুদ এবং আমাদের মেজর হাফিজ সাহেব, সাবেক মন্ত্রী, উনি সিনিয়র বীর মুক্তিযোদ্ধা, ওনারা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। যারা গিয়েছেন অনুষ্ঠানে তাদেরকে আমি খারাপ মানুষ বলবো না, তারা ওই দেশের খুব স্বনামধন্য ব্যক্তিত্ব, তারা মুক্তিযোদ্ধা, মন্ত্রী ছিলেন, অনেক বড় বড় নাম করা মানুষ। আমার দলের প্রোগ্রাম ওঠে না, আমাকে চিন্তা করতে হবে আমি এই মুহূর্তে কোন প্রোগ্রামে যাব, আমার দলের বাইরে কোন প্রোগ্রামে যাবো কিনা। যদি আমি যাই তাহলে আমি আমার ভাই কর্মকে জিজ্ঞাসা করবো, মহাসচিবকে জিজ্ঞাসা করবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফোন করলেই পাওয়া যায়। আর এ সময় সিনিয়র নেতৃত্ব 1-2 যত ব্যস্ত উনি থাকেন না কেন, ফোন করলে কল ব্যাক করে, নাহলে মেসেজ দিলে ফোন কল করতে, আমি এই জায়গায় যাবো কিনা। এই যে অতি সম্প্রতি আজকে আমি একটা টক আলোচনা শুনলাম যে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এই গুজবের হাত থেকে বা গুজব আপনারা সতর্ক থাকার কেন। এই যে সমাবেশটা ছিল, মানুষ এখন এইটাকে যদি সরকার নিয়ে যায় ওই জায়গায়, যেহেতু সামরিক কর্মকর্তারা ছিল সাবেক, তা আমার এখানে যদি কোনো ধরনের অঘটন দুর্ঘটন বা কোনো কিছু যদি হয়, তার দায় দায়িত্ব তো বিএনপির ঘাড়ে আসতে পারে। বিএনপির কোন নেতা, নেতৃত্ব নেতা উপস্থিত থাকে, সেই কারণে তাদেরকে এই ব্যাপারে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে। তাছাড়া বিভিন্নভাবে তার মুক্তিযোদ্ধার কোণঠাসা করার প্রশ্নই ওঠে না। বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীরত্তম, সেক্টর কমান্ডার, স্বাধীনতা ঘোষক, ওই দলে কেন মুক্তিযোদ্ধা? এই ধরনের সিনিয়র নেতৃবৃন্দ যদি এই ধরনের গণমাধ্যমে এইসব হ্যাঁ, এটা যে বলি সিনিয়র গণমাধ্যমে, আমি সিনিয়র নেতাদেরকে বলতে চাই যে আপনাদের যত ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, কষ্ট থাকুক না কেন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফোন করলে পাওয়া যায়, মহাসচিব আছে, বলেন না কেন, মিডিয়াতে বলার তো কোনো দরকার পড়ে না। আর অতি সম্প্রতি আরেকটা জিনিস এসেছে, আমি তখন বাংলা টিভিতে উত্তরটা দিতে পারি নাই, আমার অত্যন্ত অপু ছিল, আচ্ছা আচ্ছা, সেখানে আমাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছেন এই যে ভাস্কর্য ভাঙার ব্যাপার নিয়ে বিএনপি কোনো কথা বলছে না। তা আমি তো স্পষ্ট করে সময় টেলিভিশন সেদিন আমি বলেছিলাম যে ভাস্কর্য ভাঙতেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কিন্তু তারা তো বলছেন এইখানে না ধরা কইছে, ধরলো কেন? তাহলে যুবলীগের ইউনিয়নের প্রেসিডেন্টকে যে বিএনপি ইন্ধন ঢোকাতে পারে? সবগুলি ধরা পড়ছে, সবগুলি যুবলীগ। আগে যেটা ভাঙছে সেটাও যেভাবে দেখাচ্ছে সেটাও একটা নাটকের মতো, সেটাও এটা। আর যারা ভাস্কর্য ভাঙার কথা বলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেবে, শীতলক্ষা নিক্ষেপ করে পদ্মায় নিমজ্জিত করবে, তারা কারা? তারা 100 ভাগের ভিতরে 100 ভাগ তারা সরকার সমর্থক। তাদের বক্তব্য, মাহমুদুল হকের বক্তব্য শুনেছি, ওনারা পরিষ্কার করে বলছেন আমরা এই সরকারকে সহায়তা করতে চাই, এই সরকারকে আমরা সমর্থক, আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই। তাহলে কি? তাহলে তারা সরকার সমর্থক। একটা সরকার যদি তার যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে যদি ভাস্কর্য ভাঙায়, তার অনুগত লোকজন যাদের কথা মতো পাঠ্যপুস্তক সিলেবাস পরিবর্তন হয়ে যায়, যাদের কথা মতো লালন সাহার আপনার ভাস্কর্য বিমানবন্দর ওখান থেকে সরানো হয়, থেমিসের সরানো হয়, সরকারকে যা বলে সরকার তাই শোনে। আমি বিএনপি আমরা বলি যে ভোটটা সুন্দর করেন, তাই করে না।
জনগণের ভোটটা জনগণ দিতে তাই দেয় না। আচ্ছা আচ্ছা। তো সেখানে তারা যা বলতেছে সরকার তাই শুনছে, তার মানে তারা সরকারের লোক। তো এখানে বিএনপি সরকার লোক দিয়ে করাচ্ছে, সরকারের লোক করে যাচ্ছে। এখানে বিএনপির বলারই বা কি আছে? বিএনপি সম্পৃক্ততা তো প্রশ্নই ওঠে না। এখানে বিএনপি এবার বললো না কেন বিবৃতি দিল না? তারা তাদের কাজ করে, তাদের সাথে তো আমাদের ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নাই। আর পাশাপাশি আমি বলতে চাই, ইস্যুতে আপনাদের মতামতটা কি? আমার পরিষ্কার বক্তব্য, জিয়া রহমানের ভাস্কর্য আছে, আমাদের অফিসের সামনে তার একটা ভাস্কর্য আছে। তাহলে আমার নেতার ভাস্কর্য যখন থাকবে তখন কি আরেকজনের ভাস্কর্য ভাঙতে বলবো? আমি তো মনে করি দেশের স্বাধীনতা যুদ্ধের সময় বা দেশের বিশিষ্ট ব্যক্তি যারা ব্রিটিশ আমল থেকে শুরু করে, ধরেন এখানে আমরা মৌলানা ভাসানী বলবো, ফজল হক সাহেব বলবো, সরদার সাহেব বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, জেনারেল উসমানী বা স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তারা, আপনার শহীদ তিতুমির, আপনার কি বলে আপনার ক্ষুদিরাম, যত কৃতি সন্তান আছে। আপনি তো কুষ্টিয়া যে ভাঙলো, যে কার ভাঙলো ওটা? ওই যে আমাদের নামটা ভুলে গেছি, কি বাক্সি, বাঘাযতীনের যে ভাস্কর্য ভাঙলো। হ্যাঁ, তারা তো সময়ের একটা সাহসী সন্তান, থাকতেই পারে। আর তার চেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই, আজকে করোনাকালীন সময় আমি কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, এখন ঢেউ চলে আসছে, বাংলাদেশের ঢেউ তো বোঝা যাচ্ছে না, এখন সবথেকে ভিতরে ঢুকেই আছে। তখন কেন একদল চাচ্ছে ভাস্কর্য, বঙ্গবন্ধু ভাস্কর্য বানাতেই পারে, যেখানে দেশে চুরি, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ, বলাৎকার থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই। তখন কেন একদল প্রতি ঘরে পাড়ায় বানানোর জন্য ঘোষণা দিচ্ছে এই করোনাকালীন সময়, আরেক দল কোনো খেয়ে দিয়ে কাজ নাই। আজকে 50 বছর হয়ে যাচ্ছে, কত ভাস্কর্য কত জায়গায় আছে। হঠাৎ করে মানুষের দুঃসময়, দুর্যোগের সময় কেন আমার অন্তত বুঝে আসতেছে। আমরা একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে আসতে চাই। যে অভিযোগগুলো হাবিব ভাই পাল্টা আপনাকে ছুড়ে দিয়েছে, বিএনপি দুর্দিন নয়, আওয়ামী লীগের দুদিনের চলছে। ভাস্কর্য ইস্যুতে তিনি স্পষ্ট করে বলছেন তাদের কোনো বিরোধিতা নেই, এবং এই সময়টাতে এসে একদল বলছে গড়বে, একদল বলছে ভাঙছে, সেটি বা কেন হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি কিভাবে সেটি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 21 টিভির দর্শকবৃন্দকে, সহ-আলোচক রহিদুল হক। হাবিব ভাই এতক্ষণ যাবত যে বক্তব্য দিচ্ছিলেন, আমার কাছে অনেকটা রেকর্ডিং এর মতো মনে হচ্ছিল। আমাদের দুর্ভাগ্য, সৌভাগ্য, হাবিব ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার টকশো করার সুযোগ হয়েছে। এই ইস্যুদের গল্প শুনতে শুনতে আমরা আসলে কাহিলে গেছে। আসলে এটা জাতীয় পর্যায়ের আলোচনা। উনি যখন ইস্যুদের কথা বলা শুরু করেন তখন বুঝতে পারেন না যে বাংলাদেশে 300 নির্বাচনী আসন আছেন এবং জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আমি হাবিবের কাছে সবাই মিলে জানতে চাই, গত নির্বাচনে আপনি প্রার্থী ছিলেন, আপনি কি ভোট দিয়েছিলেন? কেন ভোট দেননি? তার মানে কি আপনি নির্বাচন করতে চেয়েছিলেন, জয়ী হতে চেয়েছিলেন, না আজকে টকশোতে কথা বলার জন্য ইস্যু তৈরি করেছিলেন? যেটা আপনি প্রতিটি টকশোতে এই কথাগুলি বলেন, যদি আমার কোনো দৃষ্টিভঙ্গি না হয়ে থাকে। একই কেন্দ্র, একই ভোট, একই কাহিনী, মানে প্রতিটি টকশোতে বলেন। আমরা শুনতে শুনতে কাহিয়ে গেছে। এই জন্য বলতে চাই যে আপনারা আসলে নির্বাচন করতে চান না, নির্বাচনে জয়ী হতে চান না, চান নির্বাচন এবং নির্বাচন পদ্ধতিকে বিতর্কিত করতে চান। হাবিব ভাই, স্বাধীনতার সময় জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশটি গঠিত ছিল তখন বিএনপি নামক দলটি ছিল না। আপনি আমার নেতা, ছাত্রলীগে আপনি আমার প্রেসিডেন্ট ছিলেন, আজকে আপনি সেই জায়গায় নেই। আপনি আসলে কোথায় আছেন, কতটা স্পষ্ট সেটা মাঝে মাঝে বুঝতে পারি না। 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর কারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করেছিল, কাদের জন্য, কিভাবে হয়েছিল, জাতি সেটা জানে। আমরা যদি শুধু বলতে চাই, মেজর হাফিজ সাহেব যে কথাগুলি বলেছেন আমরা বলে দেইনি, আমরা বলার চেষ্টা করি নাই। এই দলটি এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেটা উনি স্পষ্ট করেছেন,
স্পষ্ট করে বলেছেন স্বাধীনতার পক্ষের শক্তির জায়গা বিএনপিতে নেই। ওনারা গর্ব করেন এবং একটা জুনিয়র নেতা সিনিয়র নেতাকে কিভাবে চিঠি লিখতে পারে এটা উনি উল্লেখ করেছেন। হ্যাঁ, আমরাও বলি, ওনারা মাঝে মাঝে বলেন আমরা ঐক্যমত হতে চাই, একসাথে কাজ করতে চাই, জাতির দুর্দিনে কথা বলতে চাই। আমরাও বলতে চাই, আমরাও আপনাদের সাথে কথা বলতে চাই, কিন্তু যখন দেখি আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির সাথে কাজ করেন, এটা জাতীয় নির্বাচনে 25টা সিট ছেড়ে দেন, নিজেদের মার্কা ছেড়ে দেন, স্বাধীনতার পরাজিত শক্তি যেই দলটিকে নির্বাচন কমিশন ব্যান করেছে সেই দলে নির্বাচন করার জন্য আপনারা সিট ছেড়ে দেন। স্পষ্টতে আমরা বলতে পারি এখন দুইটি ভাগ, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। সেই শক্তিটাকে আপনারা শক্তি যুগে যাচ্ছেন। শুধু বক্তব্যে বললে হবে না, কাজে আমরা সেটা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্য, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে পা দিয়েছি। বিশ্বে এই ধরনের নজির আছে কিনা জানি না। 50 বছর পর স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। হাবিব ভাই যে দলটির যে নেতার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছেন, পরবর্তী বিশ্ববিদ্যালয় রাজনীতি করেছেন, 90-এর আন্দোলন করেছেন, স্বাধীনতার রূপক আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাস্কর্যে হাত দেয়। কিসের ইঙ্গিত বুঝতে হবে। এই কাজের সাথে মেজর হাফিজের কথা মিলে যায়। আর উনি একটি নির্বাচন নিয়ে যে কথা বলতে চেয়েছেন, আমরা কি বলতে পারি না? যদি ওনাদের জনসমর্থন থাকতেন, সাংগঠনিক দক্ষতা থাকতেন, অবস্থান থাকতেন, ওই পথে ওনারা এগোতেন। এখন কিন্তু ওনারা বিকল্প পথে হাঁটছেন। কি করে ইস্যু তৈরি করা যায়, কি করে রাজনীতি থাকা যায়? দেখেন, বৈশ্বিক বিপর্যয়, করোনা আমরা বিপর্যস্ত, সারা বিশ্ব বিপর্যস্ত। আজকে ইউরোপ, আমেরিকা প্রতিনিয়ত লকডাউন হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ, আমরা গর্ব করব না? আমরা জীবন এবং জীবিকার তাগিদে কাজ করে যেতে হচ্ছে, বিশ্ব বাজার ধরে রাখতে হচ্ছে। আমাদের মৃত্যুর হার, তারপর আমরা বলবো একটি পর্যায়ে আছে। আমাদের মানসিক মনের শক্তি, মনোবল আমাদের সরকার, আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরে রেখেছেন। এটা কি করে আমরা মোকাবেলা করতে পারি? কি করে আমরা এই করোনাময় কালে আমাদের ন্যূনতম স্বাস্থ্য মেধে আমাদের জীবন জীবিকার লড়াই চালিয়ে যেতে পারি, সেদিকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো লক্ষ্য করে দেখবেন, একটার পর একটা ইস্যু তৈরি করার পরিকল্পনা হচ্ছে। এবং এই যে ভাস্কর্যের কথা বললেন, দেখেন, পক্ষে বিপক্ষের বিষয় না। বিশ্বের প্রতিটি মুসলিম দেশে এই ধরনের ভাস্কর্য আছে। বাংলাদেশে তো 50 বছর এটা নিয়ে কথা ওঠেনি। আজকে কারা, কাদের ইন্ধনে এই কাজটি হচ্ছে, এটা তো মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিয়েছেন। দেখুন, করোনাময় কালে আমরা দীর্ঘদিন পর গত 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম। সীমিত আকারে যাওয়ার জন্য আমরা সকাল 9টায় গিয়েছিলাম। আমরা শুধু ঘুরে যাই। এই স্মৃতিসৌধে আমরা লক্ষ্য করে দেখলাম ছাত্র দলের 2টা গ্রুপ স্মৃতিসৌধে মারামারি করলো আমাদের সামনে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সবার স্মৃতিসৌধে গিয়ে পক্ষে আমরা, ওনারা তো বলবেন যে আমরা ইন্ধন দিই, আমরা কিন্তু বলেছি যেখানে ওনারা কোনো সমাবেশ করতে চান, যেখানে সমাবেশ হয়, সেখানে দুই পক্ষ মারামারি করে। এটা সবাই দেখেছে, সাংবাদিকদের সামনে, আমাদের সামনে ঘটনাটি ঘটেছে। আমরা বলি কি জানেন, রাজনীতি জনগণের জন্য, মানুষের জন্য। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য এটা। আমরা এই আওয়ামী লীগ, জাতির পিতার হাত ধরে যার সৃষ্টি, যার সুকন্যা জননেত্রী শেখ হাসিনা এখন এই দলটির হাল ধরেছেন, বাংলাদেশের হাল ধরেছেন। উনি কিন্তু কাজ করে যাচ্ছেন, কাজ করার চেষ্টা করে যাচ্ছেন।
50 বছর বাংলাদেশে কেমন থাকার কথা ছিল, কেমন আছে। জি। তারপর আমরা বলতে যাই যে আমরা একটা দৃশ্যমান জায়গায় বাংলাদেশকে আনতে পেরেছি, যেহেতু গত 3টি নির্বাচনে জনগণ জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছে। কারণ এই দেশের মানুষ 50 বছর যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু পূর্ণ হয় নাই। মানুষ চায় একটি সরকার যেন কন্টিনিউশন থাকে, বারে বারে আসে। আজকে বলতে চাই 1996 সালে যখন 21 বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, লক্ষ্য করে দেখবেন 21 বছর যারা বাংলাদেশকে বাংলাস্তান বানাতে চেয়েছিল বানাতে পারেনি। তখন জননেত্রী শেখ হাসিনা জনদুর্ভোগ কমানোর জন্য যে কাজগুলি শুরু করেছিল, 2001 সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারিনি, সবগুলি কাজ বন্ধ করা দেওয়া হয়েছিল। পাশাপাশি 1975 সালের পর আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছিল, ঠিক একইভাবে 2001 সালে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছিল, সাম্প্রদায়িক দাগদাল ছড়ানো হয়েছিল। এখনো লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটি ইস্যুতে একটি সাম্প্রদায়িক ইস্যু থাকে। এই বাংলাদেশ সকল ধর্মের, জি অবশ্যই, হিন্দু মুসলিম খ্রিস্টান যাই বলেন সকলের, এটাকে ওর পুঁজি করে অনেকে রাজনীতি আসলে ঠিক না, আমরা এটা প্রত্যাশা করি না। একটি বড় দলের রাজনীতির কাছে আমরা এটা প্রত্যাশা করি না। জি। লক্ষ্য করে দেখবেন যখনই কোনো একটা ঘটনা ঘটে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওদেরকে টাচ করা হয়। জি। আমরা লক্ষ্য করে দেখছি এটা কুষ্টিয়ায় হয়েছে, অর্থাৎ থাকতেই হবে। আমরা বলি এই ধরনের ইস্যু নিয়ে রেজুল কবির দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন না, আমরা রাজনীতি করতে দেব না। জি, আমরা এবার একটু সংযুক্ত হব জনাব তৌহিদুল হক, শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। জনাব তৌহিদুল হক, আপনি শুনছিলেন হাবিব ভাইয়ের কথা, শুনছিলেন কাউসার ভাইয়ের কথা, এবং এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ধর্ম নিয়ে রাজনীতি, নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছিল, ভাস্কর্য ইস্যুতে কথা হচ্ছিল, এবং পাল্টাপাল্টি অভিযোগের জায়গাটা আপনি শুনলেন, সেই জায়গায় একটু আপনার মতামত শুনবো। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছে তাদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের দুইজন সম্মানিত আলোচক, আওয়ামী লীগের এবং বিএনপির প্রতিনিধি, দুজনই সম্মানিত হাবিব ভাই এবং কাউসার ভাই, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দুজনের কথা আমি শুনছিলাম খুব গভীর মনোযোগ দিয়ে, এবং আমি তাদের কথার এমন ভাবে আমি বলতে চাই যাতে আসলে একটা ধারাবাহিকতা থাকে, যাতে যারা শুনছে তারা যাতে একটি গল্প বা একটি শুনতে তাদের ভালো লাগে অথবা একটা মেসেজ পায় তারা। সেটা হলো যে রাজনীতিতে কালচার অফ রেফারেন্স, যেটি দোষারোপের যে রাজনীতি, এটি বাংলাদেশের নতুন কোনো বিষয় না। এটি খুব মানে সেই পুরাতন বিষয়, এবং সেই বিষয়টিকে আমি এভাবে দেখি যে পুরাতন শার্টে যদি হঠাৎ করে বুক পকেটে শার্টের হঠাৎ করে টাকা পাওয়া যায়, যেরকম আনন্দ হয়, সেরকম একটি আনন্দের বিষয় আমাদের এখানে দোষারোপের রাজনীতি। কারণ আমাদের এই দোষারোপ করে, যে দলটি দোষারোপ করে তারাও মজা পায়, এবং যাদের বিরুদ্ধে দোষারোপ করে তারাও একেবারে কম মজা পায় না, কারণ এর মধ্যে দিয়ে রাজনীতি বেঁচে থাকে। আমাদের দেশের রাজনীতি এর মধ্যে দিয়ে বেঁচে আছে। এখন আসুন যে আমাদের এই যে পাল্টাপাল্টি অভিযোগ বলুন, আমি অভিযোগ শব্দটা বলতেও চাই না, কিন্তু যে আলোচনা চলছে, সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা যদি রাজনীতির প্রয়োজনের বিষয়টিকে যদি আমরা সামনে নিয়ে আসি, রাজনীতির দার্শনিক প্রয়োজনটি কি, যেটা আমাদের কাউসার ভাই বলছিলেন, যে আসলে রাজনীতির দার্শনিক প্রয়োজনটা হলো জনসেবা নিশ্চিত করা। মানুষের মানে একটি দল যখন সরকার গঠন করে, তারা সরকারের সেবক, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা সেই সেবার কাজটি করবেন। কিন্তু আমাদের দেশে যারা একেবারে, আমি সেই 75 পরবর্তী পর থেকেই বলছি আজকের সময় পর্যন্ত, যারা সরকার গঠন করেছে, তাদের মধ্যে কতজন এই বিষয়টি মানে হৃদয় দিয়ে অনুভব করেছে যে আমি জনগণের একজন সেবক? এই জায়গাটি আমরা কিন্তু সেটি অনেকের মধ্যেই কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি। কিন্তু রাজনীতির বাস্তবিক প্রয়োজনটা বা বাস্তব চর্চাটা বাংলাদেশে কি দাঁড়িয়েছে, সেটি হলো ক্ষমতার প্রতি চাহিদা। এখন সেই ক্ষমতার প্রতি চাহিদা প্রতিষ্ঠিত করতে গিয়ে কিংবা সেটিকে মজবুত করতে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন সময় যে বিষয়গুলোকে পুঁজি করে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এগিয়ে যাচ্ছে অথবা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেগুলোই হচ্ছে আমাদের সেই দোষারোপের রাজনীতি। কারণটা হলো, আমার অন্যায়কে আমি যদি ছোট করতে চাই, মানে এটাকে হালকা করতে চাই, অন্যের উপরে আমাকে দোষ চাপিয়ে দিতে হবে। কিন্তু এই জায়গাটি হলো যে আমাদের দেশের রাজনীতির মধ্যে দিয়ে মানে পরিপূর্ণভাবে কিংবা সামগ্রিকভাবে জনসেবার জায়গাটি নিশ্চিত হয় না, কারণ এর মধ্যে দিয়ে জনগণের কাছেও রাজনীতি সম্পর্কে একটি ধারণা
খুব স্পষ্ট হয়ে গিয়েছে। আর যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন, এখন তো আসলে আমি রাজনীতি যারা করেন তাদেরকে দুই ভাবে দেখি, একটি হলো রাজনীতিজীবী, আরেকটি হলো রাজনীতিবিদ। এখন কেউ কেউ রাজনীতিজীবী এই কারণে বলছি যে কেউ কেউ রাজনীতিকে পুঁজি করে যেভাবে অর্থবিত্তের মালিক হয়েছেন, সেটি কিন্তু আসলে কারো কারো ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আসলে একটু ঈর্ষা তৈরি করে যে আসলে তাহলে আমরা কি ভুল পথে আছি কিনা। তো আর যারা রাজনীতিবিদ তারাই হলো জনগণের সেবক হিসাবে কাজ করেন এবং সেটি তারা ভাবেন এবং সেইভাবেই তারা আসলে চিন্তা করেন। এখন দেখুন আসলে বলা হচ্ছে বিএনপির রাজনীতিতে দুর্নীতি চলছে, আমাদের হাবিব ভাই বললেন আওয়ামী লীগের রাজনীতিতে দুর্দিন চলছে, আসলে কোনোটাই না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে না, বিএনপির রাজনীতিতে না, মূলত বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে একটা আসলে আমরা একটা ধ্রুবীসন্ধি লক্ষ্য করছি। যে ধ্রুবীসন্ধি কিসের সাথে সম্পৃক্ত? আপনি যে প্রশ্নটি করলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির যে মূল মন্ত্র, যে মন্ত্রটি আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পেয়েছি এবং রক্ত দিয়ে আমাদের ত্যাগের মধ্যে দিয়ে যে স্বপ্ন বাস্তবায়নের কথা বলা হয়েছে, সেই স্বপ্নের জায়গাতে আসলে আমাদের একটি ভিন্ন একটি অভিপ্রায় কিংবা উদ্দেশ্য আমরা লক্ষ্য করছি এত বছর পরে। এবং আমাদের হাবিবে একটি বিষয় বলেছেন, আমি এই বিষয়টি একটু বলে দিতে চাই, পরে ভুলে যাব। সেটি হচ্ছে নির্বাচন নিয়ে তো প্রশ্ন আছে, এখন সেই প্রশ্নগুলো কেমন বাংলাদেশে সেটি আপনাকে একটু বলছি। যে আমি যদি নির্বাচনে জয়ী হই তখন আমার ওই আসনে আর কোনো ধরনের কোনো মানে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে নাই, কারণ আমি জয়ী হয়েছি, সেটা আমি যে দলেরই হোক। বিএনপি থেকে যে সমস্ত সম্মানিত সংসদ সদস্যরা যে যে আসনে জয়ী হয়েছেন, তারা তো জয়ী হওয়ার পরে বলেন নাই একজনও যে আমাকে ষড়যন্ত্র করে মানে জয়ী করে দেওয়া হয়েছে, আমাকে এর পিছনে ষড়যন্ত্র আছে, তারা তো সেটি বলেন নাই। তারা বলছেন এখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে নাই। এবং আমাদের এই যে হাবিব ভাই যে উদাহরণগুলো দিলেন, সেই হাবিব ভাই উদাহরণকে সামনে রেখেই তার প্রতি সম্মান রেখেই বলি, এই যে একটি কালচার দাঁড়িয়েছে যে কেন আমার ভোটটা আমি কেন দিতে চাইবো না, কেন সেটি আমার যে দলের প্রার্থী কিংবা আমি যে দলের আদর্শের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে বা আমার ভালো লাগা মন্দ লাগা রয়েছে, কিংবা আমি যে দলটিকে ক্ষমতার আসনে দেখতে চাই জনগণকে সেবা করার জন্য, সেই জায়গাগুলোতে আমাদের কেন সামগ্রিক গণতান্ত্রিক মনোভাবনা তৈরি হয় না, কেন আমরা ভোট দিব না এবং সেটার একটা নানা ধরনের উসিলা খুঁজি, আমরা অজুহাত খুঁজি, যেটি হাবিব ভাই বললেন দুইজন ভোটারের বক্তব্য। এর মধ্যে দিয়ে যেটি হয়েছে কি, আমি যতটুকু বুঝতে পারি যে একটা ভোট না দেওয়ার একটা গ্রুপ তৈরি হয়েছে, সেটি যে দলেরই হোক, আপনি বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। সুতরাং এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে, তারা তো আস্তে আস্তে মানে ভোট কেন্দ্র থেকে এক পা পিছিয়েছে, এক পা পিছাতে পিছাতে তারা কয়েক মাইল পিছিয়ে গিয়েছে। তাদেরকে আবার ভোটমুখী করা, আপনি যে যদি সেখানে আপনি এরকমও যদি হয় যে আপনি ভোট দিলে আপনি একটা নতুন বাড়ি পাবেন, এই যে তার একটা রাজনীতি কিন্তু একটা মনস্তত্ত্বের ব্যাপার। এটাকে আমাদের দেশে সবসময় ক্ষমতা, চাহিদা, মারামারি, হামলা মামলা এগুলোর মধ্যে আছে। তো এই জায়গাগুলোর কারণে এই মনস্তত্ত্বটাকে আমরা আসলে ধরতে পারি না, এটাকে আমরা গুরুত্ব দিতে চাই না। কিন্তু এই জায়গাটি আমি বলতে চাই, সেই রাজনীতির মনস্তত্ত্বকে গুরুত্ব দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো যত বেশি মানুষকে হৃদয়কে পড়ার চেষ্টা করবেন, হৃদয়কে বোঝার চেষ্টা করবেন, রাজনীতি ততই হৃদয়ঙ্গম হবে, মানুষের কাছে যাবে। মানুষ কিন্তু একটা খুশি মনে আনন্দ যে কোনো রাজনৈতিক হামলা মামলাকে প্রতিহত করবেন এবং গণতান্ত্রিক আন্দোলনে, গণতান্ত্রিক জয়গানে সে কিন্তু সামিল হবেন। এই কাজটি আমরা আসলে করতে পারছি। ধন্যবাদ তৌহিদুল হক। আমরা আবার আলোচনায় ফিরবো তিনজনের সাথে, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলে একুশে রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সমসাময়িক রাজনৈতিক নানা আলোচিত বিষয়গুলো নিয়ে, এবং বিরতির আগে আমরা কথা শুনেছি জনাব রেজুল কবির কাউসারের, জনাব তৌহিদুল হক বলছিলেন। আবার আমরা ফিরতে চাই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের কাছে। হাবিব ভাই, বেশ কিছু প্রশ্ন এসছে, তার সাথে আরেকটি বিষয় আমি একটু যোগ করতে দেব। সম্প্রতি যে 42 বিশিষ্ট নাগরিকের যে অভিযোগ এবং বিশিষ্টজনের অভিযোগ আবার ভিত্তিহীন দাবি করেছেন এসি কমিশনার শাহাদাত সাহেব, এবং এই যে সাম্প্রতিক যে আলোচনাগুলো আমরা করছিলাম তার বেশ কিছু পাল্টা প্রশ্ন আপনার কাছে এসছে, সেই যেগুলোর জবাব যদি চান। আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে তৌহিদুল হক, উনি তো শিক্ষক, উনি একটু আমাকে বোঝার চেষ্টা করবেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না, ভোট না দেওয়ার জন্য একটি গ্রুপ তৈরি হচ্ছে, কথাটা আদৌ সঠিক না আমার দৃষ্টিতে। সেটা আমি কেন ভোট দিতে যাইনি, রিয়াজুল কাউসার খুব দৃঢ়তার সঙ্গেই বললেন হাবিব ভাই ভোট দিতে যান নাই। রিয়াজুল কাউসারকে আমি জিজ্ঞাসা করি যে আমি 2018 সালের 30শে ডিসেম্বর কেন আমি স্কয়ার হসপিটালে ছিলাম, কেন?
হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ, ঈশ্বরদী নির্বাচন বাংলাদেশ। হাবিবুর রহমান হাবিব রাস্তা থেকে আসেনি। হাবিবুর রহমান হাবিবকে যখন কুপিয়ে গুলি করে যখন হেলিকপ্টার পাঠানো হয়, ওই বাংলাদেশে আর নির্বাচন কোনো আর কোনোটার কথা বলা লাগে না, একটাই যথেষ্ট। বিএনপিকে ভেসে আসা দল, বিএনপি এজেন্ট দেয় নাই, বিএনপি লোকেরা ভোট দিতে যায় নাই, 2001 সালে যায় নাই, 91 সালে যায় নাই, এখন বিএনপি এজেন্ট দিতে পারে না। ভোটাররা ভোট কেন্দ্রে কি আল্লাহদি কথা, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না মনে নাই। আমার সাথে কথা বলতে হলে একটা হিসাব করে বলতে হবে। 86 সালের নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী ছেড়ে আসেন টুঙ্গিপাড়া, কোটালীপাড়া আর কাশিয়ানী মকসেদপুর কি হয়েছিল? ভোট কেন্দ্রের দিকে তাকাতে তো পারে নাই। কাজী ফিরোজ রশিদ আর মেজর মোহাম্মদ চৌধুরী ভাই শরৎচন্দ্র চৌধুরী ওখানে 10টার ভিতরে ভোট শেষ। কথা বললে হিসাব করে বলতে হবে। আমরা ভোট করতে আমরা কি তামাশা করতে চাই? তামাশা করতে অবশ্যই যায় না, জেতার জন্যই যায়। হ্যাঁ, হতো বিএনপি কোনোদিন নির্বাচনে যেতে নাই, সেটা আলাদা কথা। এইসব কথাগুলি জেনে বুঝে বলতে হবে। আর আরেকটি কথা হলো যে সব সময় আমার কাউসার আমার স্নেহ বলার চেষ্টা করেন, হাবিব ভাই একই গল্প বলে। আমাকে যদি কালকে জিজ্ঞাসা কাউসার বানানকে কয়েকার ও 6 র বলবো, কাউসার র। ভাত বানান করতে আজকে ভাত বানান, ভাত ভয়কার তো ভাতই বলবো, ডাল দয়াকার ডাই বলবো। আমি কি আলাদা বলবো? তো এক জায়গায় নির্বাচন, 3টা নির্বাচন 1.5 বছরের ভিতরে আমাকে করে আসতে হয়েছে। একটা নির্বাচন করলাম, আর একটা মারা গেল, উপনির্বাচন করলাম। আবার ওই ওখানকার যে ক্যান্ডিডেট, সে উপজেলা চেয়ারম্যান ছিল, ছেড়ে দিল, সেই নির্বাচন করতে হলো। যা বাংলাদেশে এই যে বাংলাদেশে যারা কথা বলে তাদের এই অভিজ্ঞতা নাই। হয়তো একটা নির্বাচন করা, আমার 1.5 বছর ভিতরে 2 বছর ভিতরে 2-3টা নির্বাচন করতে হয়েছে। অতএব আমি বুঝি, জ্বালা বুঝি। আমার আগের দিন আমার এই যে আওয়ামী লীগ সমস্তটা পৃথিবীর কোথায় আছে? 40 থেকে 50 জন মানুষ আমরা প্রার্থী আহত হয়েছিলাম 2018 সালে। পৃথিবীর কোথায় আছে? সারা পৃথিবী খুঁজতে তো পাওয়া যাবে না। 5 জন প্রার্থী আহত হয়েছে, 17 জন প্রার্থী আমাদের গ্রেপ্তার হয়েছিল, হাজার হাজার না লাখ লাখ মানুষের মামলা দেওয়া হয়েছিল। আমার থানাও 6টা মামলা দেয়, এবারও 3টা মামলা দেওয়া হয়েছিল। কথা বলার সময় হিসাব করে বলতে হবে। এই দিন চিরদিন থাকবে না। আমার এবারও 3টা মামলা, 8-10টা মামলা, 3টা মামলা এন্ট্রি করে আমার প্রধান নির্বাচনের যে এজেন্ট, তার নামে 2টা মামলা হয়েছিল বিস্ফোরক ধারা দিয়ে, গুলি করা, বোমাবাজি, রাতের বেলা নিজেদের অফিস পুড়িয়ে, অফিস ভাঙিয়ে আগুন ধরে দিয়ে, 100% মিথ্যা। আমার নির্বাচনী এজেন্ট সে আনতে যাবে আমাদের স্টিকার গাড়ির, 2টা মামলার আসামি, সে যেতে পারলো না, লোক পাঠালো, আমার গাড়ির স্টিকার দেওয়া হল না, তার গাড়ির স্টিকার আনতে পারলো না। আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। এই যে অনিয়ম, মামলা দিয়ে হামলা দিয়ে, এলাকা ছাড়া করে দিয়ে, বাড়ি বাড়ি গিয়ে হামলা করে মামলা করে বলতে এজেন্ট দিতে পারে না। আর এজেন্ট দিতে না পারলে 2018 সালে একটা সেন্টারে 3122 ভোট পেলাম কি করে? 49,000 ভোট পেলাম কি করে? স্বতন্ত্র দ্বারা 64,000 ভোট পেলাম কি করে? এজেন্টের না শিখে থেকে বিএনপি সব সিটে জিতে নাই। এর আগে যখন 59 সিট পেল আওয়ামী লীগ 2001 সালে, তখন বিএনপি 185 সিট জিতে নাই। তখন কি বিএনপি এজেন্ট দিতে পারে নাই? বিএনপি লোকেরা ভোট দিতে যায়নি? কথা বললে হিসাব করে বলতে হবে। কথায় কথা জিয়া রহমান কোথায়? জিয়া রহমান 63 নম্বর মারা যেত। 63 নম্বর জিয়া রহমান মারা গেলে পর কোথায় যেত? কে দায়ী থাকতো তাদের? কে বেনিফিশিয়ারি হতো? 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করবার ক্ষমতা কে ছিল? খন্দকার মুশতাক ছিল। আওয়ামী লীগের লোকেরা মন্ত্রিসভায় গিয়েছিল। আজকে সব বীরত্ব দেখায়। বঙ্গবন্ধু লাস্ট 32 ঘন্টা পড়েছিল, 32 ঘন্টা বেশি পড়েছিল 32 নম্বরে। কই মহাপুরুষ? আরে আমি হাবিব তো প্রতিবাদ করেছিলাম আমার রুমের মধ্যে, আমার ফ্রেন্ডের সাথে আমি ধাক্কাধাক্কি করেছিলাম। আজকে যারা বড় বড় কথা, সেদিন কোথায় ছিল তারা? বঙ্গবন্ধু হত্যার পরে আমরাই প্রতিবাদ করেছি। আজকে বলে যে বিএনপি কাদের সিদ্দিকী তার এলাকায় বাসাইল ভোট করতে গিয়েছিল, সে আসন ছেড়ে রিজাইন করার পর কিভাবে তাকে অত্যাচার করা হয়েছিল। লজ্জা করেন এসব কথাগুলি বলতে। আরেকটি কথা বলতে বলে যে এই যে বলতেছে, কি বলছে যে বিএনপির রিজভি আহমেদ একজন জুনিয়র মেজর হাফিজ সাহেব বলেছেন, হয়তো উনি ভুলে বলতো, সেটাই নিয়ে খুবই। আরে অফিস তো সিটি দেবে। রিজভি আহমেদ তো যুগ্ম মহাসচিব। রিজভি আহমেদ অসুস্থ ছিল, ইমরান প্রিন্স তখন দিত। ইমরান প্রিন্স জায়গাতে টিবু বেলাল ছিল। অফিস সিটি দেবে, উপরে নিতে নির্দেশে দেবে। এখানে এইটা নিয়ে তো কথা বলার কোনো সুযোগ নেই। আরেকটা কথা হলো
যে এই যে আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কারা ভাঙতেছে, ভাঙলে তো যুবলীগ ধরা পড়লো। এখানে আমরা তো ভাঙতে চাইনি, ভাঙার আমাদের প্রয়োজন নেই, তারা আমাদের নেতার ভাস্কর্য আছে। আর ওই অপরাধ যদি বিএনপি করে না, তারা সরকার, আমি যদি বুঝতাম এই খেলাফতে যারা এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে, তারা তো বলতো এই সরকার ভোট চোর, ভোট ডাকাত, মানুষকে ভোট দিতে দেয় না, মানুষের এরা লুটেরা, এরা করোনার সময় নকল পিপি সাপ্লাই দেয়, নকল মাস্ক সাপ্লাই দিয়ে ডাক্তারদের হত্যা করে, এরা ওষুধের দাম 10 গুণ রাখে, এরা বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্ট করতে পাঠায়, মানুষকে 10 লাখ 15 লাখ টাকা বিল উঠায় নেয়, অক্সিজেন বিল 70-80 হাজার দিতে হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে। এদের বিরুদ্ধে আমরা আসি, জনগণকে ঐক্যবদ্ধ করে একটা সুশাসন বা একটা জনগণ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারপরে যদি ওটা বলতো তাহলে বুঝতাম যে এরা সরকার বিরোধী। এরা কথা উঠেই বলে আমরা সরকারের পক্ষে, এবং তারপর লজ্জা করে না আওয়ামী লীগের। এই যে আমি স্পষ্ট শুনলাম বলতে যে বঙ্গবন্ধুর সৈনিকদের আমিই ডাক দেবো, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন, বঙ্গবন্ধুর কবরে আমি শান্তি প্রতিষ্ঠা করে দেবো। উনি কি আল্লাহ? না আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে? কই, আওয়ামী লীগের লোক তো একজনও বলে, আমি তো বলেছি। বঙ্গবন্ধু আজকে 46.5 বছর ধরে বঙ্গবন্ধুর কবরে কে শান্তি দিচ্ছে? বঙ্গবন্ধু এই দেশের জন্য অনেক কিছু করেছেন, ভুল ভ্রান্ত সবাই থাকতে পারে, উনি বঙ্গবন্ধুর কবরে শান্তি দিবেন, তাহলে বঙ্গবন্ধু অশান্তিতে আছে? কেউ দিতে পারে কবরে শান্তি? কেন আমেরিকার পক্ষ থেকে প্রতিবাদ করা হয় না? কেন উনাকে গ্রেপ্তার করা হয় না? আর আমাদেরকে কথায় কথায় বাতাসের সাথে বাতাসের সংঘর্ষের লেগে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়। ফখরুল আলমগীর বিরুদ্ধে আমাদের নেতাদের কত মামলা, কথায় কথায় তারেক রহমান, কথায় কথায় বেগম খালেদা। কিসের স্বাধীনতা? জনভাবে আমরা শেষ দিকে চলে এসেছি। স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, যে দেশে চুরি চামারি করতে দেশটা ধ্বংস হয়ে গেল, সেখানে দেশ নেত্রী বেগম খালেদা 3 বারের প্রধানমন্ত্রী, এই দেশে নারী শিক্ষার যিনি অগ্রনায়ক, এবং যেখানে মুক্তিযোদ্ধাদের কথা বলা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, ওনাকে একটা মিথ্যা সাজানো মামলা দিয়ে ওনাকে শাস্তি দিয়ে বলা হচ্ছে যে ওরা সাদের কথারা ওরা চেঞ্জ করে দুর্নীতিবাজ নিয়ে আসে। এই যে জিনিস, যেখানে প্রতিনিয়ত চুরি হচ্ছে, টাকার জায়গায় টাকা রয়ে গেছে, যেন ট্রাস্ট টাকা নিজেদের টাকা, তারেক রহমানের নামে মামলা দিয়ে ষড়যন্ত্র করে তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে। যে এই সমস্ত কথা বলে স্বাধীনতার 50 বছর পূর্তি যেখানে হচ্ছে, তাদেরকে কারাগারে রেখে দেশে আসতে না দিয়ে ওই স্বাধীনতা 50 পূর্তি অপূর্ণ থেকে যাবে। আর সবচেয়ে যেটা বলতে চাই, আজকে কেন 50 বছর পর, কেন বঙ্গবন্ধুর শতবার্ষিকীর এই সময়ে কেন আজকে তার ভাস্কর্য ভাঙা এবং তার ভাস্কর্য ভেঙে ফেলে দেবে, বুড়িগঙ্গায় ফেলে দেবে, এই স্পর্ধা পাই কোথায়? আজকে 12 বছর ধরে আপনারা ক্ষমতা আছেন, 14 বছর ধরে ক্ষমতা বিএনপি নেই, তারপরে বিএনপির দোষ। এত বছর কি করেছেন আপনারা? জি, ধন্যবাদ। এই উত্তর জনগণ কিন্তু জানতে চায়, আমরা অবশ্যই জানতে চাইবো জনাব রিয়াজুল কবির কাউসার। আমরা অনেকগুলো বিষয় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শেষ দিকেও চলে এসেছে আলোচনার, সেই জায়গাগুলো যদি জবাব দেন। হাবিবুর রহমান হাবিব বাংলাদেশে একটা আলোচিত নাম, কিন্তু উনি কোথায় আছেন উনি বুঝতে পারেন না। সঠিক জায়গায় আছি ভাইয়া। ওনার এই পরিচিতি কে দিয়েছিলেন এটা উনি ভুলে গেছেন। আমি প্রথমে বলেছি আমার নেতা, আমি ওনার কমিটির লোক। উনি কি বলতে গিয়ে কি বলছেন উনি ঠিক বুঝতে পারছেন না। আমি তো সঠিক কথা 16 নভেম্বর জিয়া সব গুলিয়ে ফেলেছেন। উনি কি দিয়ে রাজনীতি শুরু করেছিলেন, এখন কাদের পক্ষে সাফাই গাচ্ছেন, যারা রাজনীতির সাথে জড়িত তাদের কাছে আসলে হাসির খোরাক। ওনার অবস্থানটা কোথায় এই ব্যাখ্যা আমি করবো না, দর্শক শ্রোতারা বুঝতেছে কার খোরাক কি। কিন্তু আমার খুব কষ্ট লাগে উনি কি বলতে গিয়ে কি বলতে চান উনি নিজেও জানেন না, এবং এখনো 19 দিনেই কথা বলেছেন, এর বাইরে যেতে পারেননি। উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, জাতীয় নেতা ছিলেন, 90-এর আন্দোলনের একজন ছিলেন। আজকে উনি কোথায় আছেন? উনি তারেক সাহেবের পক্ষে কথা বলেন। উনি বেগম জিয়াকে আন্দোলন করে জেল থেকে বের করেছেন, তা বলিলে তো আশ্চর্য ব্যাপার। সে আন্দোলন উনি করেন। আমরা তো বলতে চাচ্ছি কি জানেন হাবিব ভাই, করোনা না হলে তো বেগম জিয়াকে ছাড়তো না। যা দিয়ে রাজনীতি শুরু করেছিলেন, যে পরিচিতি পেয়েছিলেন, জননেত্রী শেখ হাসিনা যে মুকুটটি আপনাকে দিয়েছিল সেটা আপনি ধরে রাখতে পারেননি। এখনো যেখানে আছেন সেখানেও ভালো অবস্থায় নেই। প্রতিদিন রাত্রে কথা বলেন, অবস্থার উন্নতি হবে না, হয়নি। অবস্থার জন্য কোনো কথা বলি নাই, এখনো বলি না। আমার কোনো ইচ্ছে নেই, আমার কর্মেই আমাকে ওই জায়গায় বলার জন্য আমি বললাম।
আমি প্রথমে বলেছি আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ যেখানে 50 বছরে পা দিচ্ছে সেখানে এই দলটি কেন স্বাধীনতার পরাজয়কে মদত দিচ্ছেন? সরাসরি নিজেরা কিছু করছেন না, কাউকে কাউকে করানোর চেষ্টা করছেন। এত কিছুর পরে তো আমরা বলবো বাংলাদেশ আজ অনেকগুলি ক্ষেত্রে স্থিতিশীল। অনেক দেশ, পার্শ্ববর্তী অনেক দেশ এই করোনায় বিপর্যস্ত হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের অনেকগুলি সূচক এখন আমরা ধরে রাখতে পেরেছি। এটা নিশ্চয়ই রাষ্ট্রীয় পলিসির কারণে, জননেত্রী শেখ হাসিনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে আমরা এখনো একটি ভালো অবস্থানে আছি। এবং আমরা জানি না এই করোনা কখন চলে যাবে, কখন ভ্যাকসিন আসবে, কখন অবস্থা স্থিতিশীল হবে, কিন্তু আমাদেরকে জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই জায়গাটায় আমরা সবার ঐক্যমত্য চেয়েছিলাম, সবার সহযোগিতা চেয়েছিলাম। শুধু সভা করলে সহযোগিতা হয় না, অনেকভাবেই করা যায়। কিন্তু লক্ষ্য করে দেখলাম যে না, এই করোনাময় কালেও ওনারা বিতর্কের সৃষ্টি করতে চান, ইস্যু তৈরি করতে চান, সরকারকে নামাতে চান। দেখুন, আর তো মাত্র 3 বছর নির্বাচন। কারণ আমরা মনে করি প্রতি 5 বছর পর পর সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে, জনগণের কাছে যেতে হবে। এই ভোটার ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে অনেক অবস্থা। একটাই বলতে চাই, অনেক ঘটনা বলেছেন। একসময় আপনারা রাজা ছিলেন, প্রজা হয়ে গেছেন, ভাবতে পারেননি যে সারা জীবন ক্ষমতায় থাকবেন। কেন একটা অশুভ সরকার, অবৈধ পন্থায় যাদের জন্ম, বিশেষ জায়গায় যাদের জন্ম, যারা ক্ষমতায় এসে দল তৈরি করেন, সেই দলের ভবিষ্যৎ কি হয় এটার উৎকৃষ্ট উদাহরণ। কারণ সুবিধাভোগী দল ছোট পাকিস্তান থেকে আসা স্বাধীনতার পরাজয় যাদেরকে নিয়ে দলটি গঠন করেছিলেন, যাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। দেখুন, আমাদের 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, জাতির পিতা সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন একটা মাত্র স্লোগান দিয়ে, জয় বাংলা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি বিশ্বের সর্বাধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলার মানুষ শুধু মনোবল যুদ্ধটা করেছিল বঙ্গবন্ধুর আহ্বানে। এখন তারা ইতিহাস তৈরি করেন, দুর্ভাগ্যজনক, যার জন্য কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তিরা সুযোগ পায় এবং সেই সুযোগটি নেয়। 50 বছরের বাংলাদেশে বিশ্বে নজির আজকে আমরা জানি না। জাতির পিতা নেকে বিতর্ক, এটা একটা বিরল ঘটনা, এটাও করতে চায়। কারণ রাজনীতি বলতে যেটা বোঝায় সেই ধারায় এই দলটি এখন আর নেই। এখনো সুযোগ খুঁজেন কিভাবে আবার ক্ষমতায় আসা যায়। আমরা কিন্তু বারবার বলি যে আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাই। আর বাংলাদেশের নির্বাচন আসলে 2 ঈদের পর একটি বড় ফেস্টিভ্যাল, কিন্তু এই জিনিসটাকে নষ্ট করার জন্য চক্রান্ত হচ্ছে। ওনারা পরিসংখ্যান শোনান, কিন্তু যারা ভোট দেন ওনাদেরকে আপনারা দেখেন না। আপনারা তো ভোট কেন্দ্রে ভোটাররা না আসার জন্য এখন কার্যক্রম নিয়েছেন, কিন্তু যারা ভোটে আসেন বলবেন উপনির্বাচনে ভোটার কম হয়েছে, তারা কি ভোটার না? তারা ভোট কেন্দ্রে আসছেন না? ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা আমাদের সকল রাজনৈতিক দলের কাজ না? অবশ্যই। কিন্তু আমরা যদি নিরুৎসাহিত করি, উনি যে ঘটনাগুলি বললেন এভাবে করতে থাকি, তাহলে তো ভোটাররা চিন্তা করবেন। ভোট দেওয়ার সংস্কৃতিকে নষ্ট করে দিতে চাচ্ছেন। এটা অশুভ শক্তি সন্ধানে আছেন যারা এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবেন। এটা হবে জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা বলি দলটি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বৈধ এবং অবৈধভাবে, কিন্তু এখন যে পায়তারা করছেন, আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে ছিল, করোনাময় কালেও জনগণের পাশে থেকে আমরা অনেক নেতা কর্মীকে হারিয়েছি, আমরা অনেক এমপি মন্ত্রীকে হারিয়েছি। জনগণের সাথে থাকার জন্য, কাজ করার জন্য কিন্তু সারা বাংলাদেশে প্রায় 550 নেতা কর্মীকে আমরা করোনাময় কালে
হারিয়েছি, যারা জনগণের সাথে ছিল, কাজ করতে গিয়েছিল। এই নজির তো বিএনপি স্থাপন করতে পারেননি। যে নেতার কথা বলেছেন, ওনার প্রেস ব্রিফিং ছাড়া বিএনপি আর কিছু হয়নি। হ্যাঁ, একটা সংশোধনী দিতে চাই, যে কোনো বিবৃতি চিঠি যাবে দপ্তর সম্পাদকের মাধ্যমে, এটি তো জানি, কিন্তু ওনারা সিনিয়রের নামে যাবে কেন? এটাতে আমি যেতে চাই না, কিন্তু আমরা মেজর হাফিজ সাহেবের কথাটাই বলেছি। অর্থাৎ এই দলটিতে স্বাধীনতার পক্ষের শক্তির অবস্থান নষ্ট হয়ে গেছে, স্বাধীনতার পরাজিত শক্তিদেরকে নিয়েই এগোতে চাই দলটি, সেটা আমরা মোকাবেলা করবো রাজনৈতিকভাবে। জি, ধন্যবাদ কাউসার সাহেব আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি। জনাব তৌহিদুল হক, এই যে পাল্টাপাল্টি বক্তব্যের জায়গাতে ছাপিয়ে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই, আমরা চাই জনগণের ভোটে জনগণেরকে সম্পৃক্ত করে আসলে রাজনৈতিক দলগুলো অবশ্যই অবদান আছে, দেশের জন্য কাজ করছেন তারা সামনের দিনগুলোতে, সেই জায়গাগুলোয় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে যেন এগিয়ে যেতে পারি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে যেন এগিয়ে যেতে পারি, সেই জায়গার প্রত্যাশা দিয়ে যদি আপনি আলোচনা শেষ করেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, হাবিব ভাইয়ের প্রতি আমি সম্মান রেখেই বলছি, তিনি যেভাবে বিষয়গুলো তার নির্বাচনের অভিজ্ঞতা বললেন, তার আবেগের সাথে আমি একমত, কিন্তু এই জায়গাটিতে আমার ভিন্ন কথা আছে। সেই কথাটি হলো, এই আবেগ তৈরি হলো কেন? সেটি তো একদিনে সেই আবেগ তৈরি হয়নি, এই অবস্থা একদিনে তৈরি হয়নি। সেটি যারা এর সাথে কম বেশি সবাই সম্পৃক্ত, সেই সম্পৃক্ততার মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমাদের সেই যে জগদ্দল পাথর আমাদের রাজনীতিতে জায়গা করে নিয়েছে, যে অপশক্তি রাজনীতিতে জায়গা করে নিচ্ছে, সেগুলোকে আমাদের সমাধানের দিকে যেতে হবে। আমাদের রিয়াজুল কবির কাউসার ভাই যেটি বললেন, তার আলোচনার শেষ লাইনটি ধরে আমি শুরু করি, তাহলে আমাদের সুবিধা হবে। সেটি হচ্ছে, আমাদের দেশে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে আসলে আমরা মোকাবেলা কতটা করতে পারছি, এটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আমার বরাবরই এই জায়গাটিতে প্রশ্ন আছে। আপনি রাজনৈতিক বিষয়গুলোকে যদি আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারেন, তাহলে দুই ধরনের অবস্থা তৈরি হয়। একটা হলো জনগণ রাজনীতির প্রতি, জনগণের মানে রাজনীতি বিমুখতা তৈরি হয়। তারা ভোট বলুন, ক্ষমতা বলুন, সেবা বলুন, কোনো কিছু দিয়ে আপনি জনগণকে আকৃষ্ট করতে পারবেন না, যত আপনি মানে দাওয়াই দেন, যা কিছু বলেন না কেন। আর এই যে রাজনৈতিক বিষয়গুলোকে রাজনীতি দ্বারা মোকাবেলা করতে না পারা আরেকটা ব্যর্থতা যে জায়গাটি তৈরি হয়, একটা অপশক্তি, অশুভ শক্তি, যে শক্তি আমি প্রথম দিকের আলোচনায় বলছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির অন্যতম একটি বিরোধী একটি প্রক্রিয়া বা উপায় হিসাবে আমি দেখি, সেই প্রক্রিয়াটির একটা উত্থান ঘটে। যেমনটি আমাদের আলোচনা এসেছে যে আসলে রাজনৈতিক দলগুলোকে দুই ভাগে আমরা আলোচনা করি বা দেখি, একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকটি হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এখন আমাদের তো এইভাবে যদি রাজনৈতিক দলগুলোকে আমরা বিচার করি বা বিশ্লেষণ করি, বা তারা যদি রাজনৈতিক দলগুলো নিশ্চয়ইভাবে বিশ্লেষণ করার কারণ কি, তাদের মধ্যে সেই আদর্শ, সেই চর্চা, সেই প্রক্রিয়া সেগুলো আছে বলেই তো আমরা এইভাবে বিভক্ত করছি। তাহলে একটি দেশের মধ্যে যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজনীতিতে সক্রিয় থাকে, তাহলে যা অবস্থা তৈরি হয় সেই অবস্থাই বাংলাদেশে হচ্ছে। এতে কষ্ট পাওয়ারও কিছু নাই, মন খারাপেরও কিছু নাই। ভাই সমাধানের বিষয়টা কিভাবে আসবে? আমি এক সেকেন্ড যোগ করি, বলি, মানে একটা যেহেতু সজ্জন ব্যক্তি, একটা শিক্ষক মানুষ, আচ্ছা ভাইয়া, আপনাকে সম্মান করি, সেই জায়গা থেকে আমি সেই জায়গা থেকে বলছি, মানে আমি অন্যজনকে বলে অন্য উত্তর দিত, আমি আপনাকে বিনীতভাবে বলতে চাই, 100% ভোট কাস্ট হতে পারে কিনা, শত শত কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়, তাহলে আপনি বললেন কি করে ভোটাররা ভোট কেন্দ্রে যায় না? এবারে যে উপনির্বাচনে যারা 85-86% ভোট কোথাও হচ্ছে, তাহলে এটা যায়, একটা জায়গায় আসতে হবে। হাজার হাজার কেন্দ্রে শূন্য ভোট কি বিএনপি পেতে পারে? আপনি কি বলতে পারেন এটুকু কি আপনার কাছে বিশ্বাস হয় যে একটা সংসদে একটা মানুষ একজনকে মাত্র 57 ভোট পেতে পারে? মাত্র 143 আমি বুঝতে পেরেছি আপনার প্রতি সম্মান রেখেই বলছি। সেটি তো আমি তো শুরুতেই বলেছি, আপনি আপনার এই বক্তব্যগুলোর সাথে যে আবেগ, আপনার এই কথাগুলো যখন শুনি, আমার যদি সুযোগ থাকতো আপনার সেই আবেগগুলোকে আমি পূরণ করে দিতাম, কিন্তু আমার শিক্ষক ক্ষমতাহীন ব্যক্তি, সুতরাং সেই সুযোগ নাই। আমি সেই যে সুযোগটি তৈরি হতে পারে, যে বৈশিষ্ট্যগুলো, যে বিষয়গুলোর চর্চা করলে সেই কথাগুলোই আমি বলছি, যাতে আপনার এই দুঃখ ভারাক্রান্ত আবেগ আর না থাকে, আপনার মনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেজন্যই বলছি। এখন সেই কাজগুলো সেখানে নিশ্চয়ই রাজনীতিতে একটি কথা আছে, বিএনপি ভারতের একজন বলেছিলাম, নামটা ভুলে গেছি, সেটি হলো রাইট পারসন ইন রং পার্টি। আমাদের রাজনীতিতেও আমরা এরকম কিছু লোককে, আমরা ব্যক্তিকে আমরা খুঁজে পাই
যাদেরকে আমরা আরো উজ্জীবিত ভাবে দেখতে চাই, আরো প্রাণবন্ত দেখতে চাই, আরো সেবামুখী আদলে দেখতে চাই, কিন্তু তারা একটা কর্নারের মধ্যে, একটি গোষ্ঠীর মধ্যে আবদ্ধ থাকে বলে বা আছে বলে তারা সেই জায়গাটিতে নিজেকে মেলে ধরতে পারে না। আমি এই কথাটি বলেই শেষ করতে চাই, যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে বিশ্বাস করে থাকে, গণতন্ত্রের প্রতি তাদের যদি ন্যূনতম আস্থা থেকে থাকে, গণতন্ত্রের অন্যতম কিংবা একমাত্র বৈশিষ্ট্য হলো পরস্পর আলোচনার মধ্যে দিয়ে যে কোনো ইস্যুর সমাধানের জায়গাটি ঠিক করতে হবে। আমাদের মোটিভেশনাল স্পিকিং গুলোতে আমরা সাধারণত বলি যে তুমি তখনই ব্যর্থ হয়ে যাবে যখনই তোমার মানে সন্ধান খোঁজার, উপায় খোঁজার রাস্তাটি বন্ধ হয়ে যায়। সুতরাং আমাদের যে জটিলতাগুলো আছে, আমাদের যে জাতীয় ইস্যুগুলো রয়েছে, হাবিব ভাই যাতে এরকম কথা বলতে না হয়, আমাদের কাউসার ভাই যেভাবে বিশ্লেষণ করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, সেই জায়গাগুলোতে আমরা 50 বছর হতে চললো, এখনো যদি আমাদের সংগ্রাম ষড়যন্ত্র, তাহলে আমাদের উন্নয়নের জায়গাটি, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জায়গাটি কবে হবে? আমরা কি সেই ষড়যন্ত্রের যন্ত্রের মধ্যেই আবদ্ধ থাকবো, না যন্ত্রের দরজাটা খুলে আমরা একটু বাংলাদেশটাকে দেখার চেষ্টা করব? আমার মনে হয় সেই দেখার চেষ্টাটা আমরা যত বেশি করব, আমরা দেখতে পারবো যে এই বাংলাদেশের যে বৈশিষ্ট্য, যে প্রকৃতির যে বৈশিষ্ট্য, দেশের মানুষের যে সক্ষমতা, আমাদের যে দেশ হিসাবে আমাদের যে সক্ষমতা, সেই জায়গাগুলোতে একটি নতুন করে বাংলাদেশের মানচিত্র মানুষের কাছে, বিশ্বের কাছে পরিচিত হবে। সেই কাজটি আমাদের করা উচিত। জি, আমরা সেই প্রত্যাশা রাখবো। অবশ্যই গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনৈতিক মতবিভেদ থাকবেই, জনগণই বেছে নিবে কারা সরকারে থাকবেন, কারা বিরোধী দলে থাকবেন, তবে সকল অশুভ শক্তিকে পাশ কাটিয়ে যে অদম্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দলমত নির্বিশেষে সকলকে সম্পৃক্ত করে আমরা সেই ধারাটি অব্যাহত রাখবো, সেই প্রত্যাশায় রাখছি। সকল অশুভ শক্তির পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, এবং ধন্যবাদ তৌহিদুল হক। তিনজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।